নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে 39 সংখ্যাটা বাড়তে বাড়তে হয়েছে। কোন সংখ্যাটা? না, যারা ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে এনডিএ সরকারের একদম কাছাকাছি মানুষ হয়েও কিন্তু যারা ভোট দিতে পারেন, একটা ক্রস ভোটিং এর সম্ভাবনা যাদেরকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে। কিসের 39 জন সাংসদ, কোথা থেকে এলো এই 39 জন সাংসদ, সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করব। শুধুমাত্র এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু তাকে নিয়ে যে জল্পনাটা চলছে সেটা তার মধ্যে একদম যে সীমাবদ্ধ সেটা নয়, তার সঙ্গে যুক্ত হয়েছেন একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে যিনি উপমুখ্যমন্ত্রী এনডিএ ডবল ইঞ্জিন সরকারের, তার সঙ্গে সেখানে যুক্ত হয়েছেন জিতেন রাম মাঝি, তার সঙ্গে যুক্ত হয়েছেন বিহারের চিরাগ পাসওয়ান। বিভিন্ন মানুষদের এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহী মনোভাব, এবং সেখান থেকেই কিন্তু যে জল্পনাটা উস্কে উঠছে যে এই মুহূর্তে মোদী সরকারের কিন্তু বেশ খানিকটা চাপে রয়েছে। এবং কেপি মালিক, আপনারা জানেন দৈনিক জাগরণ যে পত্রিকা, তার সম্পাদক কেপি মালিক, তিনি একটা বিশেষ একটা সম্পূর্ণ খবর দিয়েছেন, এবং যেটার ভিত্তিতে তিনি একটা পোস্ট করে দেখিয়েছেন যে এই মুহূর্তে নিতিন গাডকারির নেতৃত্বে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে একটা সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে যে ভোটিংটা হবে, সেখানে ক্রস ভোটিং এর তীব্র সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত 39 জন সাংসদের আমরা একদম অঙ্ক কষে দেখাবো যে কোথা থেকে কিভাবে ভাগগুলো হচ্ছে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর চিরাগ পাসওয়ান একদম বিহারের কিন্তু রামবিলাস পাসওয়ানের ছেলে, এবং তার পার্টিকে ইতিমধ্যে খবর উঠে গিয়েছে যে 20খানা মাত্র আসন ছেড়েছে ভারতীয় জনতা পার্টির সামনের বিহার নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু তারা তাতে রাজি নয়, এবং শুধুমাত্র রাজি নয় সেটাই নয়, তারা একদম তাদের যে চিরাগ পাসওয়ান, তাদের দলের নেতা চিরাগ পাসওয়ান, তাকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াইটা করতে চাইছে। কি বলছেন একদম চিরাগ পাসওয়ানের জামাইবাবু এবং সেই দলের নেতা, আগে শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত। संकल्प के अभियान को जनता का खूब आशीर्वाद मिला है। बड़ी से बड़ी संख्या में आकर के लोगों ने न सिर्फ स्वीकार्यता जताई है, न सिर्फ आशीर्वाद दिया है, बल्कि अगले बिहार के मुखिया होने के तौर पर उनको जिम्मेदारी देने के लिए भी उन्होंने स्वीकार्यता दी। আপনারা শুনলেন, এই চিরাগ পাসওয়ানকে একদম মুখ্যমন্ত্রী হিসেবে লড়তে চাইছে তারা। এবং যেটা খবর উঠে আসছে সূত্র মারফত যে 4ই সেপ্টেম্বর কিন্তু বিহারে একটা বিশাল জনসভা করবেন এই চিরাগ পাসওয়ানের দল, যেখান থেকে কিন্তু চিরাগ পাসওয়ান ঘোষণা করবেন, এখনো পর্যন্ত যা খবর, এনডিএর সঙ্গে তারা আর থাকছেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে চিরাগ পাসওয়ান, তার বাবা রামবিলাস পাসওয়ান 2020 সালে মারা যাওয়ার পর থেকে এবং মোদী এবং অমিত শাহের ছত্র ছায়ায় বড় হয়েছেন, যিনি কেন্দ্রীয় মিনিস্টার হয়েছেন অত্যন্ত কম বয়সে, সেই চিরাগ পাসওয়ান এই মুহূর্তে এনডিএ ছাড়তে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বই কি। তার সঙ্গে জিতেন রাম মাঝিকে মাত্র 10টা সিট দেওয়া হয়েছে বিহারে। সেই বিহারে 10টা সিট জিতেন রাম মাঝির যে দল তারা মোটেও মেনে নিচ্ছেন না, এবং জিতেন রাম মাঝি নিজেও কিন্তু একজন সাংসদ। চিরাগ পাসওয়ান যে পার্টি, চিরাগ পাসওয়ানের পার্টির মধ্যে 5 জন সাংসদ রয়েছে লোকসভায়, সেই 5টা ভোট কিন্তু কাউন্টেড হলো। তার সঙ্গে অ্যাড হচ্ছেন জিতেন রাম মাঝি বলছেন মিনিমাম 40টা সিট যদি না দেওয়া হয় বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে তার পার্টিকে, তিনি রাজি হবেন না। সুতরাং চিরাগ পাসওয়ানের 5 জন সাংসদ, তারপর জিতেন রাম মাঝির 1 জন সাংসদ, 6 জন হলো। এরপরেই কিন্তু চলে আসছেন একদম একনাথ শিন্ডে। আমরা মহারাষ্ট্রে এবার চলে যেতে হবে, বিহার ছেড়ে মহারাষ্ট্রে একদম রীতিমতন অঙ্ক কষে কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টা আপনাদের সামনে ব্যাখ্যা করছি যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু একনাথ শিন্ডে কোনো মতেই মেনে নিতে পারছেন না দেবেন্দ্র ফডনবিস তিনি একদম সরাসরি কিভাবে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এবং একনাথ শিন্ডে তিনি উপমুখ্যমন্ত্রী হয়ে যেভাবে থাকছেন এখন তিনি আর সেটা মেনে নিচ্ছেন না। এবং এই ক্ষেত্রে কিন্তু একনাথ শিন্ডের এখনো যা আমরা জানি 7 জন সাংসদ রয়েছে, একনাথ শিন্ডের 7 জন সাংসদ, তারা কিন্তু ইতিমধ্যেই রীতিমতন একটা তৈরি হয়ে রয়েছেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা উল্টো দিকে ভোট দেবেন, ক্রস ভোটিং এর একটা সম্ভাবনা। তার কারণ ইতিমধ্যেই একনাথ শিন্ডে কিন্তু কোনো সরকারি মিটিং এ যাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যে জল জমেছে, বন্যার পরিস্থিতি, কোনো মতেই সেই উপমুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব তিনি সেই মিটিং গুলোতে অ্যাটেন্ড করছেন না, খবর উঠে আসছে। এছাড়াও কেপি মালিক বলছেন, দেখুন, ডিড নিতিন গাডকারি রিয়েলি রিসিভ আ কল ফ্রম একনাথ শিন্ডে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য। একনাথ শিন্ডে নিতিন গাডকারিকে ফোন করেছিলেন, সূত্রের খবর। এবং তার সঙ্গে কেপি মালিক বলছে, ইজ গাডকারি দ্য বিগেস্ট অবস্টাকল ইন দ্য পাথ অফ দ্য গুজরাট লবি। তার পরবর্তীতে লেখা আছে, দেখুন,
Are Gadkari and Sinde are really waving some secret strategy for cross voting? Isn't this the reason why Chanakya is restless? Because he had seen a similar outcome in the Constitution Club election. অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে একদম ভোটটা হয়ে গিয়েছে সেখানে অলরেডি চাণক্য দেখেছেন যে তিনি যেটা বলে দেবেন সেটাই যে ভারতীয় জনতা পার্টিতে সমস্ত সাংসদরা মেনে নিয়ে সেই জায়গাতেই ভোট দেবে, সেটা আর হবে না। সেই জায়গা থেকে একদম এই মুহূর্তে চাণক্য অমিত শাহ তিনি ভয় পেয়ে আছেন এবং একনাথ শিন্ডে এবং নীতিন গাডকারি তারা একটা কিছু না কিছু গন্ডগোল করছেন, তারা কিছু না কিছু গেম প্ল্যান করছেন, সেটা কিন্তু ইতিমধ্যেই খবর রটে গিয়েছে। কেপি মালিক তেমনই বলছেন এবং তিনি যেরকম বরিষ্ঠ একজন সাংবাদিক, বহুদিনকার সাংবাদিক, তার যে একদম মতামত ভুল হবে কিংবা হাওয়ায় তিনি কথা বলবেন সেটা তো হতে পারে না। সুতরাং 6 জন যদি বিহার থেকে এই মুহূর্তে একদম বিরোধী বা বিদ্রোহী সাংসদ থাকে তার সঙ্গে কিন্তু অ্যাড হচ্ছে সংখ্যাটা 7 জন, মোট 13 জন এখনো পর্যন্ত। এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বারংবার আপনাদের সামনে সেই খবর রাখছি, 18 জন সাংসদ রয়েছে একদম অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর এবং অন্ধ্রপ্রদেশের 16 জন রয়েছেন একদম লোকসভায়, 2 জন রয়েছেন রাজ্যসভায়, টোটাল 18 জন সাংসদ রয়েছেন। এবং কেন চন্দ্রবাবু নাইডু নিজের মুখ থেকে বলে দেওয়ার পরেও যে তিনি সিপি রাধাকৃষ্ণনকে ভোটটা দেবেন, তারপরেও কেন এই ধরনের একটা রীতিমতন সন্দেহ প্রকাশ চলছে চন্দ্রবাবু নাইডুর কার্যকলাপ নিয়ে? তার কারণ বিদেশে পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করছেন রেমন্ত রেড্ডি, সেই রেমন্ত রেড্ডি যিনি রাহুল গান্ধীর অত্যন্ত প্রিয় একজন মানুষ, সেই রেমন্ত রেড্ডি যিনি একদম অন্ধ্রপ্রদেশের, যখন অন্ধ্রপ্রদেশ একত্রিত ছিল তেলেঙ্গানার সঙ্গে তখন সেইখানকার নেতা ছিলেন রেমন্ত রেড্ডি এবং যিনি চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত কাছের একজন নেতা ছিলেন। তারপর তেলেঙ্গানা আলাদা হয়ে যায় এবং তিনি সেখানকার মুখ্যমন্ত্রী হয়ে যান রেমন্ত রেড্ডি এই মুহূর্তে। কিন্তু তিনি সেই রেমন্ত রেড্ডির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ভালো সম্পর্ক এবং বারংবার দেখাতে করছেন, ঘন ঘন চন্দ্রবাবু নাইডুর বাড়িতে যাচ্ছেন। বিদেশে চন্দ্রবাবু নাইডু তখনও রেমন্ত রেড্ডির সঙ্গে তার দেখা হয়েছে এয়ারপোর্টে। সুতরাং এগুলো কিন্তু কাকতালীয় হতে পারে না। এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সুদর্শন রেড্ডি যিনি উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তার যে পুরনো সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই একটা কাজ করবে। এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের তেলেগু অস্মিতা, সেই জায়গা থেকেই কিন্তু একটা 18 জন সাংসদ নিয়ে সম্পূর্ণ ক্রস ভোটিং করতে পারেন চন্দ্রবাবু নাইডু, সেটা একটা ফ্যাক্টর এই মুহূর্তে কাজ করবে তেমন কিন্তু মনে করছেন অনেকেই। এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু তার যে ছেলে নারা লোকেশ, সেই নারা লোকেশকে কিন্তু এই মুহূর্তে একদম মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন অন্ধ্রপ্রদেশের এবং তিনি একদম দিল্লির রাজনীতিতে আসতে চাইছেন। সেটা নিয়ে অন্য প্রতিবেদন আমরা তৈরি করব। কিন্তু এই মুহূর্তে এই 18 জন সাংসদ কিন্তু আর তারাও বিদ্রোহী সাংসদ, সেই হিসেবেই কিন্তু বিভিন্ন যারা একদম বরিষ্ঠ পত্রকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক তারা মনে করছেন। সুতরাং 13 জন সাংসদ যদি থেকে থাকে বিহার এবং এর আগে আমরা বললাম যে একদম মহারাষ্ট্র থেকে একনাথ শিন্ডের পার্টি থেকে 7 জন, সুতরাং সেই ক্ষেত্রে 13 এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর 18 জন, মোট হলো 31 জন। এছাড়াও কিন্তু রয়েছে, এছাড়াও আমরা শেষ যে একদম সংখ্যাটা দেখছি একদম নবীন পট্টনায়ক, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তাকে ইতিমধ্যেই ফোন করেছেন, খবর এসেছে রাজনাথ সিং বিজেপিকে সাপোর্ট করার জন্য কিংবা একদম সরাসরি উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণনকে সাপোর্ট করার জন্য। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু নবীন পট্টনায়ক কোনো উত্তর দেননি এবং নবীন পট্টনায়কের যে বিজেপি পার্টি তাদের পক্ষ থেকে কিন্তু লোকসভায় কোনো সাংসদ নাই থাকতে পারে, কিন্তু রাজ্যসভায় একটা বড় ম্যাটার কিন্তু রয়েছে। তাদের রাজ্যসভার সাংসদের সংখ্যা 8 জন, 8 জন বিজেপি পার্টির নবীন পট্টনায়কের দলের থেকে কিন্তু সাংসদ রয়েছেন এখনো পর্যন্ত। সুতরাং সেই 8টা ভোট কিন্তু পড়বে এবং সেই 8টা ভোট কিন্তু যে কোনো দিকে পড়তে পারে। এবং এখনো পর্যন্ত রাহুল গান্ধী এবং তার সঙ্গে রাহুল গান্ধীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ডিকে শিবকুমার, তিনি কিন্তু চাণক্য বলা হয় তাকে, একদম রীতিমতন তাকে কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে চাণক্য বলা হয়। সেই ডিকে শিবকুমার কিন্তু ইতিমধ্যেই একদম নবীন পট্টনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন এবং নবীন পট্টনায়ককে কিন্তু রীতিমতন মোল্ড করার চেষ্টা করছেন, তেমন একটা খবর উঠে আসছে। সুতরাং 31 এবং নবীন পট্টনায়কের 8 জন, মোট 39 জন সাংসদ ইতিমধ্যেই কিন্তু একদম খবরের শিরোনামে উঠে এসেছেন, যাদের কিন্তু আমরা পুরো হিসেবটা আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। পর আপনারা দেখুন এই মুহূর্তে বিদ্রোহী সাংসদের সংখ্যা কিন্তু এনডিএর মধ্যে রীতিমতন পরিষ্কার ছবিটা। বিহার থেকে 6 জন, চিরাগ পাসওয়ানের দল থেকে 5 জন এবং জিতেন রাম মাঝি নিজে একজন সাংসদ, তিনি নিজেও একজন বিদ্রোহী। এবং তাছাড়া এর পরবর্তীতে একদম মহারাষ্ট্রের যে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তার হাতে রয়েছে 7 জন সাংসদ, মোট 13 জন হলো। এর পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ থেকে 18 জন সাংসদ রয়েছেন চন্দ্রবাবু নাইডুর কাছে। চন্দ্রবাবু নাইডু কেন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই মুহূর্তে? তার কারণ একদম চন্দ্রবাবু নাইডু রাজ্যের মধ্যে যিনি বিরোধী অর্থাৎ একদম জগনমোহন রেড্ডি, তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন সিপি রাধাকৃষ্ণনকে তিনি কিন্তু সাপোর্ট করবেন। যদিও তিনি বলেছেন, আমরা জানি না এখনো পর্যন্ত তিনি করবেন কিনা, তার সঙ্গে রাহুল গান্ধী যোগাযোগ করছেন কিনা, আমরা এই বিষয়ে যাচ্ছি না সম্পূর্ণভাবে। কিন্তু জগনমোহন রেড্ডি যেখানে একদম রাজনাথ সিং তাকে ফোন করেছেন এবং সেই কথাটা তিনি জানাননি চন্দ্রবাবু নাইডুকে, চন্দ্রবাবু নাইডু যেখানে একদম এনডিএ সরকারের
অভ্যন্তরে একজন শরিক দল তাকে না জানিয়ে তারই রাজ্যে তারই নিজের বিরোধী তাকে ফোন করে সাপোর্ট চাওয়া, সেটাও কিন্তু চন্দ্রবাবু নাইডু ভালোভাবে দেখেননি। সুতরাং তার 18 জন সাংসদ, 16 জন লোকসভায়, 2 জন বিধানসভায়, সেটাও কিন্তু আমাদের কাউন্টিং এ রাখতে হবে। এবং তার সঙ্গে সর্বশেষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওড়িশার তরফ থেকে একদম 8 জন সাংসদ রয়েছেন রাজ্যসভায়। নবীন পট্টনায়ককে ফোন করেছিলেন রাজনাথ সিং, নবীন পট্টনায়ক কোনো ধরনের কোনো পজিটিভ সাইন এখনো দেননি। সুতরাং 39 জন সাংসদ ইতিমধ্যেই কিন্তু রীতিমতন যারা শরিক দলের, তারা কিন্তু শরিক দলে, তারা বিজেপির মধ্যে কেউ নয়, শরিক দলের তরফ থেকে কিন্তু তারা সম্পূর্ণ বিদ্রোহী সাংসদ হিসেবে দেখা যাচ্ছে। তাদের কাউন্টিংটা আপনাদের সামনে রাখলাম। এরপরে আসছে নীতিন গাডকারি। নীতিন গাডকারি নিজের একটা লবি আছে, নীতিন গাডকারি সহ বিভিন্ন জন, বিভিন্ন আরএসএস পন্থী মানুষজন এবং তার সঙ্গে বিভিন্ন যারা গুজরাট লবিকে দেখতে পারেন না তেমন মানুষজন কিন্তু অবশ্যই একটা ক্রস ভোটিং করতে পারেন। তেমনই কিন্তু এই মুহূর্তে পর্যবেক্ষণ, এবং একদম আপনাদেরকে বললাম যেটা ডি.কে শিবকুমার, কংগ্রেস তাকে নামিয়ে দিয়েছে এবং কংগ্রেসের ডি.কে শিবকুমার কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে একদম যোগাযোগ করছে। একজন সাংসদ যে পার্টি রয়েছে, 2 জন সাংসদ যে পার্টি রয়েছে, যারা এনডিএ শরিক দলের প্রার্থী কিন্তু তারা এতটা পাত্তা পান না, এতটা গুরুত্ব পান না, তাদের সঙ্গে যোগাযোগ করছে। সেই একটা দুটো ভোটও যদি আনতে পারেন নিজেদের দিকে, কিংবা আনতে না পারলেও তারা যদি একদম ভোটটাকে সম্পূর্ণ অ্যাবসেন্ট হয়ে যান ভোটের দিন 9 সেপ্টেম্বর, সেটাও কিন্তু একটা বড় খেলা হবে। সুতরাং সম্পূর্ণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে 39 জন সাংসদের ইতিমধ্যেই কিন্তু একটা খবর যেটা উঠে আসছে, এনডিএ এর বিরুদ্ধে তারা ভোট করছে। এখন শেষ উত্তর দেবে 9 সেপ্টেম্বর। যদি একটা ভোটেও জিততে পারেন সুদর্শন রেড্ডি, মুখ পূর্বে বই কি এনডিএ সরকারের এবং মোদী এবং শাহের গুজরাট লবির মুখ পূর্বে। তার কারণ সরকারে থেকে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং সেই উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা জিততে পারলো না। তারা কিরকম সরকার চালাচ্ছে, এবং যেটা হওয়ার চান্স রয়েছে এই মুহূর্তে, কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া অত্যন্ত ছোট একটা ভোট, ছোট্ট জায়গায় একদম শুধুমাত্র সাংসদরাই ভোট দেন। সেই জায়গার যে ভোট, সেখানে কিন্তু একই ছবি ধরা পড়েছিল। অমিত শাহের যে প্রার্থী তিনি জিততে পারেননি, হই হই করে জিতে গিয়েছেন। বিজেপিরই সদস্য কিন্তু অন্য আরেকজন, যিনি অমিত শাহের অন্য দিকে ছিলেন, উল্টো লবিতে ছিলেন, তিনি হই হই করে জিতে গিয়েছেন। একদম সেই জায়গাটা কিন্তু অমিত শাহকে ভাবাচ্ছে এবং সেটাই কিন্তু বারংবার একটা হিসেবের দিকে নিয়ে যাচ্ছে, যে হিসেবটা রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।